Hello friends, welcome to Study Mitro 2.0, our new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এ আমি আগের দিন দ্বিঘাত সমীকরণ ওই চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দিয়েছি। বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, সেটা কিন্তু আমি শেষ করে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো, আমি দ্বিঘাত সমীকরণের পুরো প্লেলিস্টের লিংক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। আমি কিন্তু তোমাদের যতগুলো অনুশীলনী ছিল, মানে 5টা অনুশীলনী ছিল, আমি সবগুলো অনুশীলনীতে সমস্ত অঙ্ক কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সরল সুদ কষা। পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সরল সুদ কষা আজকে স্টার্ট করব, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারে সমস্ত জিনিসগুলো আজকে তোমাদের বলবো এবং সরল সুদ কষার কোষে দেখি 2টাও কিন্তু স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর সরল সুদ কষার কোষে দেখি 2টা, তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে আমি তোমাদের যে একটা নতুন যে চ্যাপ্টার রয়েছে, পরবর্তী যে নতুন চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সরল সুদ কষা। ওই চ্যাপ্টারটা আমি তোমাদের আজকে শুরু করব। দেখো, সরল সুদ কষা চ্যাপ্টারটা খুবই ইজি, যদি তোমরা বুঝতে পারো তাহলে খুবই ইজি। দেখো, তার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার উপর বেস করেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো সব হয়ে যাবে। সরল সুদ কষার একটা ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলাটার উপর বেস করেই কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এবং ওই ফর্মুলাটা জানার আগে কিছু টার্ম আমাদের জেনে রাখতে হবে। যেমন সরল সুদ কষার ফর্মুলার মধ্যে যেটা মেন ফর্মুলা, এবং ওই একটাই ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে তোমার যেহেতু সমস্ত অঙ্ক হবে, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার I equals to PRT/100। এইটাই হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলা ধরেই কিন্তু তোমাকে এগোতে হবে, মানে সমস্ত অঙ্ক তোমার এই ফর্মুলা বেসিসে হবে। এবার দেখো, এখানে I কি, P কি, R কি, এগুলো সব আমাদের জানতে হবে। দেখো, এখানে I বলতে এখানে কি বোঝানো হচ্ছে? I হচ্ছে তোমার সুদ। দেখো, যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল সুদ কষা, তো সুদ, ঠিক আছে? এটা I হচ্ছে সুদ, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। তোমরা আশা করি এই ইন্টারেস্ট টার্মটা তোমরা শুনেছো, কারণ ব্যাংকে সেই আমরা টাকা জমা রাখলে বলে না, সেই এতটা ইন্টারেস্ট, মানে এত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তুমি এত ইন্টারেস্ট পাবে, নিশ্চয়ই শুনেছো। ব্যাংকে এইটা নিশ্চয়ই শুনেছো তোমরা, ইন্টারেস্ট, যেটাকে বাংলায় সুদ বলে, ঠিক আছে? I equals to সুদ। পিটা কি? পি হচ্ছে তোমার আসল। পি হচ্ছে আসল। আসল বলতে কি না, এটা হচ্ছে প্রিন্সিপাল। দেখো, আসল বলতে কি বোঝাচ্ছে? আসল বলতে যে মনে করো তুমি 10,000 টাকা তোমার ব্যাংকে রাখছো, ঠিক আছে? তুমি ব্যাংকে গেলে দিয়ে বললে যে আমি 10,000 টাকা আমার অ্যাকাউন্টে রাখবো। এই যে 10,000 টাকা, এই টাকাটা হচ্ছে তোমার আসল বা প্রিন্সিপাল, ঠিক আছে? এবার তুমি 10,000 টাকাটা যত তুমি ব্যাংকে রাখবে, 1 বছর পর, 2 বছর পর, সেটা কি আর 10,000 টাকা থাকবে? সেখান থেকে তুমি একটু বেশি অ্যামাউন্ট পাবে, হয়তো খুব বেশি পাবে না, হয়তো আমি ধরলাম যে 1 বছর পর গিয়ে তুমি সেটা হয়তো আরো 200 টাকা বেশি পাবে। তাহলে তুমি রেখে রেখেছিলে 10,000 টাকা, কিন্তু তুমি যখন 2 বছর পর গিয়ে দেখতে যাচ্ছ বা 1 বছর পর গিয়ে দেখতে যাচ্ছ, সেটা দেখছো তুমি 10,200 টাকা বা 10,300 টাকা। ওই 200-300 টাকা তো তুমি রাখোনি, তাহলে 200-300 টাকা কিভাবে এলো? ওই 200-300 টাকাটা হচ্ছে তোমার সুদ, মানে ইন্টারেস্ট, যেটা মানে টাকার উপর মানে কোনো একটা পার্সেন্ট হারে দিয়েছে, ঠিক আছে? এই জন্য ব্যাংকে টাকা রাখলে দেখবে কিছুদিন পর দেখবে ওই টাকাটা একটু করে বাড়তে থাকে, কারণ ওই টাকাটা তুমি জমা রাখছো, ওটার উপর একটা ইন্টারেস্ট রেট পড়বে, মানে সুদের হার পড়বে, সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার ওই অ্যাকাউন্ট, তোমার ওই অ্যামাউন্টটার সাথে ওই সুদটা তোমার যোগ হয়ে আলটিমেট যে অ্যামাউন্টটা তোমার হবে সেটাই হবে, সেটা তুমি তুলতে পারবে। বুঝতে পারছো? তাহলে আসল হচ্ছে কোনটা না, যে অ্যামাউন্টটা তুমি রাখতে যাচ্ছ, মানে 10,000 টাকা তুমি রাখতে যাচ্ছ, 10,000 টাকা হচ্ছে তোমার আসল, ঠিক আছে? এবার দেখো, এখানে আর মানে এটাই বললাম, আর মানে হচ্ছে সুদের হার। আর মানে হচ্ছে তোমার সুদের হার বা এটাকে বলা হয় রেট, ঠিক আছে? দেখো, এখানে দেখো সমস্ত দেখো ইংলিশ টার্মের সাথে দেখো I for interest,
পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট, ঠিক আছে, যেগুলোকে বাংলায় সুদ, আসল, সুদের হার, কারণ তোমাদের তো বাংলায় গুলোই থাকবে, সাথে সাথে কারণ তোমাদের ইংলিশটাও জেনে রাখতে হবে, কারণ ফর্মুলা তো তোমার এরকম I = PRT/100 আছে, তাই না? তো সেই জন্য আমি ইংলিশ টার্মটাও লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল কোন। এবার দেখো সুদের হার পেলে আরেকটা তোমাদের আছে, আরেকটা হচ্ছে এ হচ্ছে তোমার হচ্ছে সববৃদ্ধি মূল, সববৃদ্ধি মূল বা এটাকে বলা হয় সুদাসল মানে সুদ আর আসল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে সুদাসল। সুদ আর আসল মানে কি, যে সুদ যেটা শুদ্ধ হয় আর যেটা তুমি রাখতে গিয়েছিলে সেটাকে বলা হয় সুদাসল বা সববৃদ্ধি মূল, যেটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট, তাহলে কি বোঝা গেল না, তুমি 10,000 টাকা ব্যাংকে রাখতে গেছো, ওই টাকাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল মানে আসল টাকা, ঠিক আছে? 2 বছর পর, মানে এখানে দেখো আরেকটা হচ্ছে টি মানে হচ্ছে তোমার সময়, ঠিক আছে, টি মানে হচ্ছে সময়। এবার 2 বছরের জন্য তুমি ওই টাকাটা ব্যাংকে রাখছো, ঠিক আছে? তোমরা কত বছরের জন্য রাখছো? 2 বছর, তাহলে টিটা হয়ে যাবে তোমার কত? 2 বছর। এবার 2 বছর পর গিয়ে এবার ব্যাংক তোমাকে কি বললো না, 10,000 টাকা তুমি 2 বছরের জন্য রাখো, আমি তোমাকে 5% হারে তোমাকে সুদ দেব। মানে কি, 10,000 টাকার উপর 5% সুদ চাপবে। মানে কেমন সুদ চাপবে? ব্যাংক বললো তোমাকে 5% সুদ দেবো, তার মানে কি, তুমি টাকা রেখেছিলে কত টাকা? টাকা রেখেছিলে তুমি 10,000 টাকা, তার উপর 5% দিচ্ছ, মানে আসলটার উপর 5% দেবে। তাহলে কারোর উপর দিলে সেটা হচ্ছে তোমার 5%। তাহলে পার্সেন্টটাকে এটা যদি ভগ্নাংশ ভাঙা হয়, তাহলে 5%টাকে আমরা 5/100 বলতে পারি, তাই তো? ছোটবেলায় শিখেছি। তাহলে পার্সেন্টকে যদি তুমি ফ্র্যাকশনে করতে চাও, সেটা নিচে 100 হয়ে যায়। তাহলে ব্যাংক বললো তুমি 10,000 টাকা রাখো, আমি তোমার এই টাকার উপর সুদ তোমাকে 5% রেটে দেবো, মানে হারে দেবো, 5% হারে তোমাকে সুদ দেবো, মানে 10,000 টাকার উপর 5%টা লাগলো। তাহলে দেখো কত টাকা হয়ে গেল, 0 কেটে গেল, তাহলে কত হয়ে গেল না 500 টাকা। এই যে 500 টাকা তুমি পেলে, এই 500 টাকা তুমি কি পেলে? সুদ পেলে, মানে ব্যাংক তোমাকে এটা এক্সট্রা করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার অ্যামাউন্টটা কত দাঁড়ালো? আলটিমেটলি তুমি রেখেছিলে 10,000 টাকা, যেহেতু 2 বছরের জন্য রেখেছিলে টাকাটা, সেই জন্য ব্যাংক তোমাকে 5% রেট মানে এত হার দিল, মানে এত হারে তোমাকে টাকাটা বলছে, এত হারে তোমাকে সুদ দিল, ঠিক আছে? তাহলে সুদ কত দিল না 500 টাকা সুদ পেলে তুমি, এটা তোমার উপরি পাওনা। তাহলে আলটিমেটলি তোমার টাকাটা কত হলো? 10,500 টাকা তোমার হয়ে গেল। এই যে 10,500 টাকা তুমি পেলে, এইটাই হচ্ছে তোমার অ্যামাউন্ট বা সুদাসল বা সববৃদ্ধি মূল। বুঝতে পারলে? এইটুকু ক্লিয়ার? পুরো জিনিসটা ক্লিয়ার? যে তাহলে I = PRT/100 মানে কি হচ্ছে না, I হচ্ছে সুদ, P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, A হচ্ছে সববৃদ্ধি মূল বা সুদ আসল, মানে সুদ আর আসল মিলিয়ে যেটা আমি পাচ্ছি, মানে অ্যামাউন্ট, মানে আমি 2 বছর পর যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার মেন অ্যামাউন্টটা, ঠিক আছে? আর এবার দেখো আর কি বললাম না, সুদের হার সবসময় আসলের উপর দেওয়া হয়, মানে তোমার টাকার উপর তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে, তাহলে সেটা সবসময় ইনটু হবে। আর কি বলছে না, পার্সেন্টটা যদি থাকে, সেই পার্সেন্টটাকে সবসময় ভগ্নাংশে করে দিতে হয়, ঠিক আছে? এরকম করে তোমরা এগোবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে 500 টাকা এখানে দেখো 10,000 টাকা রেখেছিল ব্যাংক, 10,000 টাকার উপর 5% হারে সুদ দিয়েছে, তাহলে আলটিমেটলি সুদ তুমি কত পেয়েছো দেখো 500 টাকা। তাহলে তুমি কি হলো ব্যাপারটা না, 10,000 টাকা তুমি রেখেছিলে, ব্যাংক তোমাকে 500 টাকা সুদ দিয়েছে, তাহলে আলটিমেটলি তোমার টাকার পরিমাণটা কত হলো না 10,500 টাকা। তুমি কত টাকা তুলতে পারবে না 10,500 টাকা। এটাই হচ্ছে তোমার অ্যামাউন্টটা। বোঝা গেল যে কোনটাকে আসল বলবো, কোনটাকে সুদ বলবো, কোনটাকে সববৃদ্ধি মূল বলবো, পুরো ক্লিয়ার? এবার এটার উপর বেস করে তোমাকে কোষাদিকে যে অঙ্কগুলো তোমাদের আছে, 2 নম্বরের কোষাদিকে 2 এর যে অঙ্কগুলো তোমাদের আছে সেগুলো করতে হবে। এটা হচ্ছে তোমাদের পুরো কনসেপ্টটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবারে তোমাদের কোষাদিকে 2 এর ডাইরেক্ট অঙ্কতে চলে যাব, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো কোষাদিকে 2 এর প্রথম অঙ্কটা দেখো কি বলছে। দেখো প্রথম অঙ্কটা বলছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তা হিসেব করে লিখি। এটা হচ্ছে তোমাদের কোষাদিকে 2 এর 1 নম্বরের অঙ্কটা।
তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে দুটো বন্ধু রয়েছে, দুই বন্ধু কি করছে, একটা ছোট ব্যবসা করবার জন্য সে ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে। কত টাকা ধার নিয়েছে না, তোমার ধার নিয়েছে হচ্ছে তোমার 15,000 টাকা ধার নিয়েছে, এবং কি বলেছে না বার্ষিক 12% সরল সুদে। তার মানে কি, এই যে কি হচ্ছে, যখন তুমি টাকা রাখছো তখন ব্যাংক তোমাকে সুদ দেবে, ঠিক আছে, এবং যখন তুমি ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছ তখন তোমাকে সুদ দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? মানে যার কাছে টাকা রাখবে সে তোমাকে টাকা মানে সে তোমাকে সুদ দেবে। তুমি ব্যাংকে কি টাকা রাখছো, ব্যাংক তোমাকে সুদ দেবে, ঠিক আছে, বা তুমি ব্যাংকের কাছ থেকে টাকা নিজের কাছে রাখছো, তুমি ব্যাংকে সুদ দেবে, মানে টাকা যার কাছে থাকবে সে কিন্তু সুদ দেবে। ক্লিয়ার? ব্যাংকে রাখলে ব্যাংক তোমাকে সুদ দেবে, আর তুমি ব্যাংকের টাকা তুমি নিজের কাছে রাখলে তুমি ব্যাংকে সুদ দেবে, ঠিক আছে। তো সেটাই হয়েছে, দুই বন্ধু ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে এনেছে, তাহলে নিজেরা নিয়ে নিয়েছে, তাহলে তার যেহেতু ব্যাংকের কাছ থেকে নিজেরা নিয়েছে তাহলে সুদটা কে দেবে, দুই বন্ধু দেবে ব্যাংকের সুদ। এবং ব্যাংক কত হারে সুদটা নেবে না 12% হারে সরল সুদটা নেবে। তার মানে কি বছরে তাকে 12% হারে সুদ দিতে হবে, ঠিক আছে। এরকম করে কি বলছে যে 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত সুদ দিতে হবে। কি বলছে 4 বছর পরে, দেখো 15,000 টাকা তো ফেরত দিতেই হবে, প্লাস কি তাকে সুদ দিতে হবে। ওই যে টাকাটা 15,000 টাকাটা যে ব্যাংকের কাছ থেকে নিল তাকে প্রতি বছর বছর সুদ দিতে হবে। প্রতি বছরে কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে না 12% হারে সুদ দিতে হবে। এরকম করে 4 বছর সে টাকাটা রাখবে, তাহলে বছর 4 বছরে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই অ্যামাউন্টই আমাকে বার করতে দিয়েছে। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পেরেছো? এত টাকা ধার করেছে অত পার্সেন্ট হারে, 12% হারে। এবার কি বলছে না 4 বছর পরে ওই টাকাটা যখন ওরা শোধ করতে যাচ্ছে 15,000 টাকা তো দিচ্ছি, সঙ্গে এক্সট্রা কত টাকা সুদ তাকে দিতে হচ্ছে, সেই সুদের পরিমাণটা আমাকে বার করতে হবে। তাহলে এই ফর্মুলাটা I = PRT/100, I তো ইন্টারেস্টটা মানে সুদটা, তাহলে I = PRT/100 এ আমি জাস্ট ডাটাগুলোকে বসিয়ে দেবো, তাহলে আমার আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি করলেই বুঝতে পারবে। দেখো দেখো এবার করছি আমরা 1 নম্বরের অঙ্কটা। দেখো এই ফর্মুলাতেই হবে, এই ফর্মুলাতেই হবে। আমরা তখন তোমরা লিখবে যে আমরা জানি I = PRT/100, ঠিক আছে। এখানে তোমরা স্টার্টিংটা কি করবে না ফার্স্টে লিখবে আমরা জানি কি জানি না I = PRT/100। যেখানে দেখো এবার দেখো P এখানে কত, P মানে আসল, দেখো আসল এখানে কত না আসল মানে কত টাকা ধার নিচ্ছে, 15,000 টাকা ধার নিচ্ছে, তাহলে আসলটা হচ্ছে তোমার 15,000 টাকা, ঠিক আছে, এত টাকা সে ধার নিচ্ছে, ঠিক আছে। এখানে আরটা কত না এখানে বলেছে দেখো 12% সরল সুদের হার, আর তো সুদের হার, তাহলে এখানে আরটা হচ্ছে 12%, ঠিক আছে। এখানে টিটা কত বলছে 4 বছর পর, তাহলে টিটা হচ্ছে এখানে 4 বছর, টিটা হচ্ছে এখানে 4 বছর। এবার কি বলছে 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে, মানে আমাকে আইটাকে বার করতে হবে। সিম্পলি শুধু জাস্ট আমি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিয়ে বার করব, ঠিক আছে। অঙ্কটা এটাই, বই জন্য বলছি সরল সূত্র অঙ্ক খুবই ইজি, শুধু এই একটা ফর্মুলা দিয়ে করতে হবে এবং কি বলেছে সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। এবার তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে I = কত হয়ে যাবে, P হচ্ছে 15,000, তাহলে 15,000 হয়ে গেল, আর কত, আর হচ্ছে 12, তাহলে দেখো 12, এবার দেখো 12 কে আমি কিভাবে লিখতে পারি, দেখো এবার দেখো এটাকে দেখো তোমরা কি করবে না 12%, শুধু 12%ই থাক, ঠিক আছে। তাহলে 8টা হলো 12 ইনটু টাইমটা কত, টাইমটা হচ্ছে তোমার 4 ডিভাইডেড বাই কি হচ্ছে না 100 হচ্ছে, ঠিক আছে। তাহলে P হচ্ছে 15,000, আর হচ্ছে 12, আর তোমার টিটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 100। তাহলে এবার দেখো কাটাকুটি করলে কি হবে, 0 0 কেটে গেল, তাহলে কি হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা, এখানে কত পাচ্ছি, এখানে 4 12 কত 48, 4 12 48, তাহলে 15 সাথে 48 গুণ করো, তাহলে 5 8 40, 40 শূন্য থেকে 4, এবং 8 8 4 12 ইনটু 5 4 20, 20 শূন্য থেকে 2, 4 4 5 6, তাহলে 0 2 7, তাহলে 720টা এইটুকু হলো, তার মানে এখানে একটা 0 আছে, 7200, এত টাকা, তাহলে এত টাকা হচ্ছে সুদটা। তাহলে অতএব লেখো, তাহলে 4 বছর পর ব্যাংকে 4 বছর পর তারা ব্যাংকে মানে ব্যাংকে দিতে হবে, ব্যাংকে 7200 টাকা, 7200 মানে 7,200 টাকা সুদ দিতে হবে, তার মানে সুদ দিতে হবে। তাহলে 15,000 টাকা তো দিতেই হবে, 15,000 টাকা তো দিতেই হবে, তাহলে এক্সট্রা করে তাকে এত টাকা তোমাকে সুদ দিতে হবে, বুঝতে পারলে? তাহলে তার মানে কি 4 বছর পরে তারা ব্যাংকে তাহলে টোটাল কত টাকা দেবে, যদি বার করতে দিত টোটাল কত টাকা দেবে, তাহলে 15,000 টাকা নিয়েছিল, 15,000 টাকা প্লাস বা এই 7,200 টাকা, তো এটা যোগ করলে যে অ্যামাউন্টটা হবে সেটা টোটাল তারা পে করবে।
দেখো এই টাকাটা কেন কেন পাচ্ছে, এই টাকাটা এক্সট্রা করে কেন পাচ্ছে না, ওরা তো ধার নিয়েছিল না, তাহলে যে কোনো জিনিস ধার নিলে তাকে শোধ করতে গেলে আমাকে সুদ দিতেই হবে, তো সেটাই তোমার সুদটা নিচ্ছে। ইজি অঙ্ক, জাস্ট আমি জাস্ট ফর্মুলা জাস্ট পুট করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো কেমন করে করছি? এভাবে তোমাকে বুঝে বুঝে অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে? এরপর আমি তোমাকে চলে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 2 নম্বর অঙ্কটা বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানেও দেখো আমাকে সুদ বার করতে দিয়েছে, তো এখানে সুদ বার করতে দিয়েছে, এখানেও আমি কিন্তু এই ফর্মুলাটাই লাগাবো। শুধু এখানে দেখো টাইমটা, আমাকে সময়টা কি দিয়েছে, আমাকে সময়টা এখানে কিন্তু কোনো বছর বলে দেয়নি। আর তোমরা সবসময় চেষ্টা করবে, সবসময় এটা সবসময় টিটা যেন সবসময় বছরে থাকে, কোনো মাস বা দিনে থাকবে না, ঠিক আছে? পিটি সবসময় বছরে করতে হবে, যদি মাস বা দিন থাকে সেটাকে আমাকে বছরে কনভার্ট করে নিতে হবে, দিয়ে কিন্তু ফর্মুলায় যখন আমি টি এর ভ্যালুটা বসাবো তখন যেন বছরে কনভার্ট করার পর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই যেন আমি বসাবো, ঠিক আছে? তাহলে এখানে টিটা সবসময় বছরই হবে, ঠিক আছে? তো এখানে দেখো আমাকে কিন্তু বছরে বলে দেয়নি, 1 বছর 2 বছর বলে দেয়নি, আমাকে শুধু বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত এই এতদিনের জন্য সে 2000 টাকা মানে 6% হারে টাকাটা নিয়েছিল এবং কত টাকা সুদ দিতে হবে। তার মানে কি জানুয়ারি থেকে মে মোটামুটি 5 মাস, তাহলে মোটামুটি 5 মাসের জন্য সে 2000 টাকা নিয়েছিল 6% সুদের হারে, কত টাকা তাকে 5 মাস পর দিতে হবে। তাহলে তার মানে কি এই যে সময়টাকে আগে আমাকে কি করে নিতে হবে, আগে বছরে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমাকে I = PRT/100 এ বসাতে হবে, ঠিক আছে? তো আমি করলি তোমরা বুঝতে পারবে যে কেমন করে জিনিসটা করতে হবে, ঠিক আছে? দেখো আমি করছি। দেখো এবার আমরা করব 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কতে দেখো একটু বোঝার আছে যে টাইমটা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো আমাকে সময়টা এখানে টিটা এখানে কত বলে দিয়েছে, দেখো আমাকে টিটা বলেছে 1 জানুয়ারি, আমি জানুয়ারি থেকে বলেছে 1 জানুয়ারি থেকে বলেছে 27 মে অবধি, 27 মে অবধি। তাহলে আমাকে আগে জানতে হবে যে 1 জানুয়ারি থেকে 27 মে কতদিন হচ্ছে, ঠিক আছে? দেখো টোটালি তুমি 5 মাস বলতে পারি না, এখানে দেখো এটা কি হচ্ছে 4 মাস 27 দিন মতো হচ্ছে, 4 মাস 27 দিন। তো সেটাকে আমাকে টোটালি আমি দিনে আগে কনভার্ট করে নিই, দিনটা থেকে আমি বছরে করব, আমাকে আলটিমেটলি বছরেই করতে হবে। দেখো এখানে তো আমাকে যদি পুরোপুরি কোনো একটা মাস বলতো, যদি শুধু বলে দিত 5 মাসের জন্য, তাহলে কিন্তু মাসটাকে বছরে কনভার্ট করলেই হয়ে যেত, কিন্তু আমাকে বলেছে কি জানুয়ারি থেকে 27 মে, তার মানে আমাদের হচ্ছে তোমার 4 মাস 27 দিন, টোটাল কিন্তু 5 মাস হচ্ছে না। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে না, আগে দিন সংখ্যাটাকে বার করে নিতে হবে, ওই দিন সংখ্যাটাকে আমি বছরে করে নেবো, তাহলে আমার হয়ে যাবে। এবার দেখো দিন সংখ্যা বার করতে গেলে তোমাদের দেখো আরেকটা জিনিস বলেছে 2005 সালে বলেছে, 2005 সালে বলেছে। এবার দেখো 2005 সালের সাথে এটা কি সম্পর্ক, দেখো ফেব্রুয়ারি মাস, আমরা কি জানি ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে হবে আর না হলে 29 দিনে হবে। এবার 28 দিন কখন 28 দিন হবে, কখন 29 দিন হবে আমরা কি করে বুঝবো না, লিপ ইয়ার হলে 29 দিন হবে, লিপ ইয়ার না হলে তোমার 28 দিনই হবে। দেখো লিপ ইয়ার কোনগুলোকে বলবো না, যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? যেমন হচ্ছে 2005, দেখো 5 কে কি 4 দিয়ে ডিভাইড করা যাবে, কারণ লাস্টে 5 আছে, 4 দিয়ে কি ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে না। যদি 4 দিয়ে ভাগ করা না যায় তাহলে সেই টোটাল বছরটা কত হয়ে যায় না 365 দিনের বছর হয়। আর যদি 4 দিয়ে ভাগ করা যেত তাহলে ফেব্রুয়ারিটা কি হতো, ফেব্রুয়ারিটা 29 দিনের হতো। তার মানে কি যখন তোমার যে সাল তোমাকে বলবে যে সেই সালটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সালের যে ফেব্রুয়ারি মাসটা পাবো সেই ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে তোমার 29 দিনের ফেব্রুয়ারি মাস। আর যে সালটা তোমার থাকবে সেই সালটাকে যদি 4 দিয়ে ভাগ করা না যায় তাহলে সেই বছরের ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে 28 দিনে। বুঝতে পারলে? এইগুলোকে এই জন্য লিপ ইয়ার হয়, এই জন্য 4 বছর অন্তর অন্তর কিন্তু লিপ ইয়ার হয়, ঠিক আছে? তো 2005 কে আমি যদি 4 দিয়ে কি ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে যেহেতু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে বছরটা এমনি নর্মাল ইয়ার, লিপ ইয়ার নয়। তাহলে নর্মাল ইয়ারে কি হয়, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, ফেব্রুয়ারি মাস কত দিনে হয় 28 দিনে হয়।
ঠিক আছে, যদি এটা 4 দিয়ে ভাগ করা, যদি এটা মনে করো 2008 সাল থাকতো তাহলে 4 দিয়ে ভাগ করা যেত, তাহলে তখন ফেব্রুয়ারি মাসটা কত দিনের হতো? 29 দিনের হতো। এবার প্রশ্ন আসছে কেন আমি এতগুলো কথা বললাম, কারণ দেখো এখানে জানুয়ারি টু মে, এখানে দেখো ফেব্রুয়ারি মাসটাও আসবে, জানুয়ারির পর কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে ফেব্রুয়ারি মাসটাও আসবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কতদিন ধরবো আমরা? এই 2005 সালে ফেব্রুয়ারি মাসটা কতদিনের ধরবো? 28 দিনের ধরবো। ঠিক আছে, তাহলে আমরা করি, তাহলে প্রথম জানুয়ারি মাস কত? জানুয়ারি মাস 31 দিনের, তাহলে 31। ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? 28 দিনের হবে। মার্চ মাস কত দিনের? 31 দিনের। এপ্রিল মাস কত দিনের? 30 দিনের। আর মে মাসে দেখো 27 মে, তাহলে এটা হলো 27। তাহলে এবার আমরা যোগ করে দিই, তাহলে কত দিন হচ্ছে? তাহলে 7 আর 8, 8 8 আর 16, 16 আর 17, 17 7, 8 আর 1, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 1 14, এত দিন হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে 27 মে অবধি হচ্ছে তোমার 147 দিন। তাহলে আমি কি বললাম, টিটাকে তোমাকে বছরে করতে হবে। তাহলে এই দিনটাকে বছরে করতে গেলে আমরা কেমন করে করব? আমরা কি জানি? আমরা জানি 365 দিন মানে কত? 1 বছর, তাই তো? 365 দিন মানে 1 বছর। তাহলে একদিন সমান কত? 1/365 বছর। ঠিক আছে, তাহলে 147 দিন মানে কত? 147 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1/365 ইনটু 147, তাহলে এটাকে গুণ করে দিলে কত হবে? না 147 বাই হচ্ছে 365 বছর। তাহলে এই দিনটাকে বছর হয়ে যাচ্ছে কত? না 147 বাই 365, এত বছর। তাহলে টিটা হয়ে গেল এইটা। বোঝা গেল কি করলাম? তো জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হচ্ছে আমরা 147 দিন, আর আমরা জানি 365 দিন মানে 1 বছর, একদিন মানে 1/365, 147 মানে 1/365 ইনটু 147, সেটাকে করলে 147/365 হচ্ছে। ঠিক আছে, তাহলে টিটা পেয়ে গেলাম। এবার এই ফর্মুলায় বসাই। তাহলে i ইকুয়ালস টু কি জানি? i ইকুয়ালস টু জানি p/100। তাহলে আমাকে সূত্রই বার করতে দিয়েছে, মানে আইটাকেই বার করতে দিয়েছে। তাহলে কি করব? p এখানে কত? p এখানে বলে দিচ্ছে তোমার কত? না হচ্ছে 2000 টাকা। তাহলে p এখানে বলেছে 2000 টাকা। আর এখানে কত বলেছে? আর এখানে বলে দিচ্ছে 6%। আর t আমি তো এখানে পেয়েই গেছি, 147 বাই হচ্ছে 365 ডিভাইডেড বাই হচ্ছে 100। এবার এটা কাটাকুটি করব, এই এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানটা ক্যালকুলেশন করলে কি হবে? এবার দেখো এটা 20 ইনটু 6 মানে কত? 120। 120 ইনটু হচ্ছে 147 বাই 365 হয়ে যাবে, কারণ এটা গুণ হয়ে গেল, নিচে তো 1 আছে, 1 মানে আলটিমেটলি সে ব্যাপারটা একই। তাহলে দেখো উপরের কথা 20 নিচে কিছু নেই মানে কি 1 আছে, 6 নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে আমরা কি জানি লবের গুণগুলো আগে হয়ে যায়। তাহলে 6 20 কত? 120 ইনটু 147 ডিভাইডেড বাই কত হচ্ছে? না 365 হচ্ছে। এবার যদি এটা কাটাকাটি করি তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যদি যায় তাহলে 5 দুগুণে 10, 5 4 20, আর এখানে কত হবে? 5 5 7 35, 5 7 35, 5 3 15। তাহলে 5 7 35, 5 3 15, তাহলে 24 আর 27 গুণ করলে তোমার কত হচ্ছে? 24 আর 27 কে গুণ করলে দেখবে আমি একটু করে নিয়েছি, এটা হচ্ছে তোমার 35 28। এটা হচ্ছে তোমার 35 28 আমি লবে পাচ্ছি, আর তোমার নিচে পাচ্ছি দেখো 73, নিচে তোমার 73 হচ্ছে। ঠিক আছে, এই দুটোকে গুণ করলে দেখবে এটা 35 28 তুমি পাবে। ঠিক আছে, আমি জাস্ট গুণটা একটু করে নিয়েছি, কারণ এখানে দেখাতে গেলে গুণটা একটু বড় হয়ে যাবে, যার জন্য টাইমটা ওয়েস্ট হবে, যার জন্য কিন্তু আমি করে নিয়েছি। তাহলে এখানে কত পাচ্ছি? 24 বাই 24 আর 47টা গুণ করে 35 28 পাবো, নিচে আমি পাবো 73। তাহলে এটাকে যদি ভাগ করো, এটা ভাগফলটা তোমার আসবে 48.328, এরকম চলতে থাকবে। ঠিক আছে, এইরকম একটা ভ্যালু তোমার আসবে। তার মানে i ইকুয়ালস টু হচ্ছে 48.328 এত টাকা। ঠিক আছে, এবার তোমাদের বইয়ে এবার দেখো 48.32, এটা পয়েন্ট দিয়ে তো করতে পারি না, আমরা তো একটা ফিক্সড একটা অ্যামাউন্ট বসাবো। তোমাদের বইয়ে দেখো আনসার দিয়েছে, দেবে নিয়ার অ্যাবাউট 48 টাকায় দিয়েছে। দেখো 48.32 মানে নিয়ার অ্যাবাউট 48 টাকায় আমি বলতে পারি। ঠিক আছে, তোমাদের বইয়ে তোমাদের 48 টাকা আনসারটা দিয়েছে। ঠিক আছে, তার মানে 2 বছর সরি তোমার এখানে কত না 1 জানুয়ারি থেকে 27 মে যদি তুমি 2000 টাকা 6% হারে সুদ নাও, তাহলে তোমাকে কত টাকা এক্সট্রা করে দিতে হবে? না 48 টাকা দিতে হবে। বুঝতে পারলে কি করেছি? তো দেখো জাস্ট আমি কিছুই করিনি, জাস্ট আমি বছর শুধু ওই যে সময়টাকে আমি জাস্ট বছরে কনভার্ট করেছি, তারপরে i ইকুয়ালস টু PRT/100 যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলাটা জাস্ট পুট করে দিয়েছি। সেক্ষেত্রে দেখো জাস্ট ফর্মুলা পুট করে এখানে দেখো 0 0 কেটে গিয়ে 20 6 আর 147 উপরে পেয়েছি, আর নিচে 365 পেয়েছি। দিয়ে এই 20 আর 6 কে গুণ করলে 120 ইনটু 147 বাই 365, এটাকে কাটাকুটি করলে 24 আর 73, 24 আর 147 কে গুণ করলে 35 28 বাই 73। এটাকে যদি তুমি ভাগ করে দেখবে 48.328 আরও আসছে।
ঠিক আছে, এবার সেটাকে নিয়ার অ্যাবাউট করে 48 টাকা আমরা ধরছি, তাহলে তোমাকে এক্সট্রা করে বা সুদ তোমার কত দিতে হবে? 48 টাকা। এটাই হচ্ছে তোমার আনসারটা। ঠিক আছে, এটাই হলো আনসার। বুঝতে পেরেছো কেমন করে করলাম? এভাবে করতে হবে। দেখো তো বুঝতে পারলে কেমন করছি? এভাবেই তোমাদের কিন্তু করতে হবে, খুবই ইজি, শুধু জাস্ট একটা ফর্মুলা পুট করে তোমাকে করতে হবে, শুধু তোমাদের মাথায় রাখতে হবে টাইমটা বছরে হবে, এটাই যা ফ্যাক্ট। ঠিক আছে, এবার আমি তোমাদের চলে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 3 নম্বর অঙ্কটা বলছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এটা হচ্ছে তোমার 3 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানেও আমাকে কিন্তু একটা সময় দিয়ে দিয়েছে, তো এখানে কিন্তু আমাকে সববৃদ্ধি মূল বার করতে দিয়েছে। তাহলে সববৃদ্ধি মূল মানে কি? যে আসলটা প্লাস হচ্ছে সুদটা। তার মানে কি এই অঙ্কটাতে আমাকে সুদটাকে বার করে নিতে হবে, এবং যে আসলটা দিয়েছে মানে হচ্ছে 960 টাকা, এটা তো আসল, ওই 960-এর সাথে আমি যে সুদটা পাবো সেটাকে যোগ করে দেবো, তাহলেই হবে সববৃদ্ধি মূল। মানে কি? সুদ আসল মানে সুদ প্লাস আসল, এইটা। তাহলে আমাকে এখানে সুদ বার করতে হবে, তাহলে এই ফর্মুলা বসে আমাকে সুদ বার করতে হবে। আর এখানে সময়টা কত দিয়েছে? 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাসকে আগে আমাকে টোটালটাকে বছরে কনভার্ট করে নেবো, দিয়ে ওই ফর্মুলায় ফেলে আমি সুদ বার করবো, সেই সুদ আর আসল এই দুটোকে যোগ করলে আমার সববৃদ্ধি মূল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো তো দেখো এবার আমরা করবো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা, তো এখানে দেখো আমাকে পি কত দিয়েছে? এখানে পি হচ্ছে তোমার 960 টাকা। ঠিক আছে, এবার আমাকে এখানে আর কত দিয়েছে? আর হচ্ছে তোমার কত পার্সেন্ট আর দিয়েছে না? 8.13%। তাহলে 8.13 কে আমি করে নিই, তাহলে ফ্র্যাকশনে করি, 3 8 24 আর 25, তাহলে এটা হচ্ছে 25/3%। ঠিক আছে, টি এখানে কত দিয়েছে? 1 বছর, টি এখানে দিয়েছে তোমার 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস। তাহলে 1 বছরটা যেমন আছে, তাহলে 3 মাসকে আমাকে বছরে করতে হবে। তাহলে আমরা কি জানি? 12 মাসে কি 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর বা 1 বছর হয়, তাহলে 1 মাসে কত বছর হয়? 1/12। ঠিক আছে, আর তাহলে 3 মাসে কত বছর হয়? তাহলে 1/12 ইনটু 3 বছর। তাহলে এটাকে কাটাকুটি করলে কি হবে? 3 3 4 12, তাহলে কত হচ্ছে? 1 এর 4 বছর। ঠিক আছে, তাহলে তোমার কত ছিল? 1 বছর তো অলরেডি ছিল, প্লাস হচ্ছে তোমার এই 3 মাসটা হচ্ছে তোমার 1 এর 4 বছর। তাহলে 1 এর 4 বছর যোগ করে দিই, তাহলে কত হয়ে যাবে? এখানে 4 হয়ে যাবে। তাহলে এটা 4 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 এর 4 বছর। ঠিক আছে, তাহলে 5 এর 4 বছর হয়ে গেল। তাহলে 1 বছর 3 মাস মানে হচ্ছে 5/4 বছর। এবার আমাকে আইটা বার করতে হবে, কারণ সববৃদ্ধি মূল, আইটা বার করতে হবে। আইটা বার করার পর আমাকে অ্যামাউন্টটা বার করতে হবে। তাহলে অ্যামাউন্টটা তখন প্রথমে বেরোবে না, আগে আই বেরোবে, তারপরে এই যে আসল প্লাস এই যে সুদ ওটাকে যোগ করলে যেটা হবে সেটা সববৃদ্ধি মূল বা অ্যামাউন্ট। তাহলে আই ইকুয়ালস টু কি আমরা জানি? আই ইকুয়ালস টু কি জানি? আই ইকুয়ালস টু PRT/100। PRT/100, তাহলে পি এখানে কত? পি এখানে 960, আর এখানে কত? আর এখানে 25/3, 25/3, টি এখানে কত? 5/4 বাই 100। ঠিক আছে, এবার কাটাকুটি করি। তাহলে এখানে 3 দিয়ে কাটলে কি হবে? 3 3 9, 3 2 6 0। ঠিক আছে, এবার দেখো 4 4 8 32, তাহলে 80। তাহলে উপরে আমি কি পেয়েছি? দেখো উপরে পাচ্ছি 80 ইনটু 25 ইনটু 5, আর নিচে পাচ্ছি কত? না 100 পাচ্ছি। এবার দেখো না 5 5 দুগুণে 10, 0 5 20 কি হলো? আর এখানে 20 4 20 4 80, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? না 100 পাচ্ছি। তাহলে 100 টাকা আমি সুদ পাচ্ছি। ঠিক আছে, তাহলে সববৃদ্ধি মূল কত হবে? তাহলে সববৃদ্ধি মূল হবে তোমার কি? সুদ প্লাস আসল, সুদ প্লাস হচ্ছে আসল। ঠিক আছে, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 100, আসল কত? 960। তাহলে আসল টাকাটা কত? আসলে সববৃদ্ধি মূলটা কত? 1000। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে কি বলেছে যে সববৃদ্ধি মূল কত হবে? না এখানে হচ্ছে 1 বছর 3 মাস পর সববৃদ্ধি মূল হয়ে যাবে তোমার। মানে কি ওই যে বললাম না, কোনো একটা টাকা যদি তুমি ধার নাও বা ধার দাও, তাহলে তুমি আলটিমেটলি তোমারই বেনিফিট, কারণ তুমি তার উপর সুদ লাগাতে পারবে। তাহলে এই 100 টাকাটা হচ্ছে সুদ, তাহলে 960 টাকা মেন ছিল, তারপরে সুদ পেয়ে তার টোটাল টাকাটা হয়ে গেল 1000। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিছুই করিনি, জাস্ট আমি
এই যে সময়টাকে বছরে করেছি, জাস্ট এইটুকুই করেছি, তারপরে ফর্মুলাতে বসিয়ে দিয়ে কাটাকুটি করেছি। বুঝতে পারলে? খুব ইজি অঙ্ক, একবার বুঝে গেলে সবই হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এরপর আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 4 নম্বর অঙ্কটা বলছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। এটা হচ্ছে কোষে দেখি 2-এর 4 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এটাও ইজি অঙ্ক। তো এখানে কি বলছে না, উৎপলবাবু 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছে। এবার কি বলছে, 2 বছর পর তাকে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে। আসলটা তো শোধ করতেই হবে, আরো 2 বছরের যে সুদটা তো তৈরি হয়েছে সেটাও তৈরি করতে হবে। মানে আমাকে এখানে কি বার করতে হবে, সব বৃদ্ধিমূল বার করতে হবে। তাহলে সব বৃদ্ধিমূল বার করতে গেলে আমাকে সুদটা বার করতে হবে। সেখান থেকে পি কষ্ট আই আর দিয়ে সুদ বার করে নিই, তারপর আসলটার সাথে সুদ যোগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটাই তোমাকে ব্যাংকে শোধ দিতে হবে। ইজি, একই ধরনের প্যাটার্নের অঙ্ক। ঠিক আছে, আমি করলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করবো 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটাতে দেখো আমাকে ফার্স্টে পিটা কত না, পিটা হচ্ছে তোমার কত 3200 টাকা। 3200 টাকা হচ্ছে পিটা। এখানে আর কত, আর হচ্ছে তোমার 6%। ঠিক আছে, টি এখানে কত, টি এখানে 2 বছর। দেখো এখানে 2 বছর দিয়েছে, এখানে কোনো মাস বা দিন কিছু দেয়নি, 2 বছর। এবার আমাকে সুদ আসলে পাবো, তাহলে আমাকে আইটা বার করতে হবে। আইটা কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। পি এখানে কত ধরেছি না 3200 টাকা ধরেছি, আর এখানে কত 6, আর এখানে টি কত 2 ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 কেটে গেল, তার উপরে কি পড়ে রইল 32 ইনটু হচ্ছে 12। তাহলে 32 কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 আর 3, তাহলে এটা হচ্ছে 4, 6 আর 2 8, 384। তাহলে এটা কত হয়ে যাচ্ছে তোমার 384 টাকা। তার মানে সুদটা কত, সুদটা হচ্ছে 384 টাকা। তাহলে অতএব সব বৃদ্ধি মূল কত, বা সুদে আসলে, এখানে কোশ্চেনে সুদে আসলে বলেছে, তাহলে সুদে আসলে কত হবে না, সুদ হচ্ছে 384 টাকা, আসলটা হলো 3200 টাকা। তাহলে কত হচ্ছে না, কত হচ্ছে এখানে 3200 সাথে 384 যোগ করো, তাহলে এটা 4, এটা 8, এটা 6, এটা 3, 3684। 3684 না, এটা হচ্ছে 3 আর 2 5। ঠিক আছে, 3584। তাহলে এটা হচ্ছে দেখো 4 8, 3 আর 2 5, 3, তাহলে 3584 টাকা সুদে আসলে তাকে এত টাকা শোধ দিতে হবে। এত টাকা শোধ করতে হবে। ঠিক আছে, সুদে আসলে তাকে এত টাকা শোধ করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই, এই অঙ্কটা আরো ইজি ছিল। এখানে তো কোনো জাস্ট বছর বলে দিয়েছি, আমি জাস্ট পুট করে দিয়েছি। সুদে আসলে মানে সুদের আসলটাকে যোগ করে নিলাম, দিয়ে হয়ে গেল। বুঝতে পারছো? এভাবে তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো হচ্ছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। এটা হচ্ছে কোষে দেখি 2-এর 5 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো দেখো এতক্ষণ অবধি আমরা কি বার করছিলাম, দেখো এতক্ষণ অবধি আমরা সুদ বার করছিলাম, না সুদে আসলে বার করছিলাম। তো এখানে দেখো আমাকে দেখো অলরেডি আমাকে সুদ বলে দিয়েছে, আর তোমাকে বলেছে 2 বছর পর তাকে সুদটা বলে দিয়েছে। আমাকে এবার বার করতে হবে আসলটা কত। ঠিক আছে, কত টাকা জমা দিয়েছিল আমাকে বার করতে হবে, পিটা বার করতে হবে। মানে এই ফর্মুলা ধরেই হবে, আয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়েছে, টি এর ভ্যালু দিয়েছে, মানে পি এর ভ্যালুটা বার করতে হবে। এই ফর্মুলাতে বসিয়ে আমি করব, একই অঙ্কটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটাতে দেখো আমাকে দেখো কি দিয়ে দিয়েছে, পিটা আমাকে আসলটা আমাকে বার করতে হবে। এখানে আইটা দিয়ে দিয়েছে কত, আইটা এখানে দিয়ে দিয়েছে 840 টাকা, আইটা দিয়ে দিয়েছে 840 টাকা দিয়ে দিয়েছে। এখানে টিটা কত দিয়ে দিয়েছে না 2 বছর দিয়ে দিয়েছে, টিটা বলে দিয়েছে
2 বছর বলে দিয়েছে, আর এখানে বলেছে আরটা বলে দিয়েছে 5.25% বলে দিয়েছে। এবার বলেছে তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাকে বার করতে হবে, মানে পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়ালস টু কি PRT/100, ঠিক আছে। এবার দেখো পিটাকে যেটাকে বার করবো সেটাকে আমরা সবসময় বাঁ দিকে রাখবো। তাহলে পিটাকে বাঁ দিকে আনতে গেলে কি করতে হবে, আমাকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আই এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে কি হচ্ছে PRT, আর ডান দিকটা হয়ে যাচ্ছে 100i। তাহলে এখান থেকে পিটা কত পাচ্ছি 100i, এটা গুণ অবস্থায় ছিল বলে এরা ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে 8টা হয়ে যাচ্ছে ভাগ অবস্থায় চলে যাচ্ছে। এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করব। তাহলে এটা হলো 100, আইটা কত 840, ঠিক আছে। আর এখানে কত দিয়েছে তোমার, আরটা কত দিয়েছে, আরটা দিয়েছে 5.25 ইনটু এখানে টিটা কত দিয়েছে না 2 বছর দিয়েছে, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব। দেখো কাটাকুটিটা কেমন হবে, দেখো দেখো এটা 5.25 তো, তাহলে এটাকে আমি ভগ্নাংশে করিনি, ঠিক আছে। তার আগে আমি এইটা কাটাকুটি যাচ্ছে, দেখো এটা 50 চলে যাচ্ছে, এটা 50 চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি 50 ইনটু 840 পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি, এটা যদি ভগ্নাংশে করা হয় তাহলে 525 বাই হচ্ছে কত 100 ইনটু, আর দুইটা তো কেটে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো এবার নিচে এটা ভগ্নাংশটা আছে, তাহলে ও গুণ অবস্থায় হলে কি হবে, উল্টে যাবে। তাহলে এটা 50 ইনটু 840 ইনটু 100 বাই হচ্ছে 525, বুঝতে পারলে কি করে করলাম, দুইটা এটা কেটে দিলাম 50, তাহলে উপরে 50 ইনটু 840, আর এটাকে ভগ্নাংশে করলাম 525 বাই 100। এবার যেহেতু তোমার ভগ্নাংশ নিচে আছে, আর গুণ অবস্থায় গেলে কি হবে, উল্টে যাবে, তাহলে 100 বাই 525 হয়ে গেল। তাহলে এবার কত কেমন করে কাটাকুটি করবো, দেখো এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 0 5 5 25, ঠিক আছে। 5 এটা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে 21 এর সাথে গুণ করলে কত হবে, 21 4 এ 84 40। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত, এখানে দেখো 4 দুগুণে 8, মানে এখানে কত 80, আর এখানে কত 100, তার মানে কত 8000 টাকা, তার মানে হচ্ছে 8000 টাকা। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে অতএব লেখো যে শোভা দেবী তো, হ্যাঁ শোভা দেবী, তাহলে শোভা দেবী 8000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারলে, কিছুই নয়, জাস্ট এই ফর্মুলাটাকে পুট করে বসিয়ে দিলাম। সবগুলো দিয়েছি, শুধু পিটা বার করতে হবে, সেটা পিটাকে কোনাকুনি গুণ করে নিলাম, দিয়ে তারপরে এরকম একটা এই দুটো গুণ অবস্থায় আছে, মানে কি আমরা কি জানি সবসময় সমানের এদিক ওদিকে গেলে তার অপোজিটটা হয়ে যায় গুণ অবস্থায়, সেটা ভাগ হয়ে গেল, দিয়ে জাস্ট ভ্যালুগুলোকে পুট করলো, পুট করে কাটাকুটি করে দেখো এটা 8000 টাকা এলো। তাহলে শোভা দেবী ব্যাংকে 8000 টাকা রেখেছিলেন, তার উপর তো সে 840 টাকা সুদ পেয়েছিল। বুঝতে পারলে কেমন করলাম, দেখো। তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কগুলো তোমরা চেষ্টা করো ঠিক এইভাবেই, এই নিয়ম ফলো করে করো, তা আশা করি তোমাদের হবে। যদি না হয় পরের দিনের ক্লাসে তো আমি পরবর্তী অঙ্কগুলো সব করিয়ে দেবো, আমি তোমাদের সব অঙ্কই করে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাসে এই অবধি তোমাদের দেখালাম। তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব, এবং নেক্সট দিন ওই ডাউটগুলো ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।